So today we'll be covering the literary theory. Types of literary theory. At first হচ্ছে formalism. Formalismটা কি মনে আছে কিছু? আচ্ছা, formalismটা হচ্ছে has the advantage of forcing writers to evaluate work on its own term rather than to rely on accepted notions of the writer's work. Mainly it deals with the form. যে ফর্মটা কি, মেইন ফর্মটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, এবং রাইটারের যেটা মনে হবে হি হ্যাজ দ্য ফ্রিডম টু রাইট অ্যাবাউট ইট, ক্রিটিকের যেটা মনে হবে সেটা নিয়ে সে কথা বলতে পারবে, অ্যাকসেপ্টেড নোশন নিয়েই কাজ করতে হবে এই ধরনের না। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি হেমলেট নিয়ে কাজ করতেছি, হেমলেটের ফর্মটা কি সেইটা নিয়ে, মেইন ফর্মটা নিয়ে আই এম ডিলিং উইথ, এইটা নেসেসারি না যে শেক্সপিয়ার হেমলেটের ব্যাপারে কি বলো সেটা নিয়ে আই এম ডিলিং উইথ। ওকে, works best when applied to poetry and short fiction. It attempts to discover meaning by close reading of a work of literature. এবং ফোকাসটা কোথায় থাকে ফর্মালিজমের? ফর্মে থাকবে, অর্গানাইজেশনে থাকবে অ্যান্ড স্ট্রাকচারে থাকবে। যেমন পোয়েমস যখন আমরা পড়ি সেই ক্ষেত্রে, তাই না, মেটাফিজিক্যাল পোয়েট্রি যখন আপনারা পড়লেন তখন ইউ অবজার্ভ দ্য ফর্ম, রাইমটা কি, মিটারটা কি, এবং কি ওয়ার্ড চয়েসেস ইউজ করা হলো ওখানে, তাই না? সো এই জিনিসটাকে আমরা বলবো ফর্মালিজম, যে ইউ পে মোর ফোকাস অন ফর্ম অ্যান্ড স্ট্রাকচার, যে এই ফর্মটাই কেন ইউজ করা হলো। মেটাফিজিক্যাল পোয়েট্রির থিম কী ছিল? লাভ অ্যান্ড রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়াল। সো ইট ইজ বাউন্ড টু বি নেসেসারি দ্যাট দেয়ার মাস্ট বি সাম ওয়ার্ডস দ্যাট ইজ কানেক্টিং ইউ টু দ্য স্পিরিটস, to the philosophy of life, তাই না, philosophy of religion, philosophy of love. সো এইরকম জিনিসগুলোকে আমরা বলবো ফর্মালিজম। ওকে, where you pay your focus on forms, structures and organizations as well. কিভাবে অর্গানাইজড করা পোয়েট্রিটা, কিংবা শর্ট স্টোরি যদি আমরা দেখি যে কোনো একটা শর্ট স্টোরি পড়লাম এবং শর্ট স্টোরি কী হয়, লাইনগুলার অর্গানাইজেশন কি, অ্যাট ফার্স্টে কোন ইনসিডেন্টের রেফারেন্স আসতেছে অ্যান্ড আফটার দ্যাট কী আসতেছে, তারপরে কি, অ্যান্ড দ্য এন্ড। সো অর্গানাইজেশনগুলো আমরা ক্লোজ রিডিংয়ের মাধ্যমে অবজার্ভ করি। অ্যান্ড ওয়ার্ড চয়েস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বললাম যে এই ওয়ার্ডই কেন ইউজ করা হলো। যেমন জন ডানের সানরাইজিং একটা ওয়ার্ড ছিল, শি ইজ অল আলকেমি, এই টাইপের কিছু একটা। আলকেমি ওয়ার্ডটাই কেন ইউজ করা হয়েছিল? বিকজ অ্যাট দ্যাট টাইম দ্য 17th century is going on and ওখানে সায়েন্টিফিক মুভমেন্ট হচ্ছে, বাট মেটাফিজিক্যাল পোয়েটস ওয়্যার এগেইনস্ট দ্যাট সায়েন্টিফিক মুভমেন্ট। সো এই জন্য দ্যাট ওয়ার্ড ওয়াজ নেসেসারি, দ্যাট দ্য লাভার ইজ মাচ মোর স্পিরিচুয়াল, মাচ মোর ভ্যালুয়েবল দেন দ্য আলকেমি বুক। আলকেমি ইজ আ কেমিস্ট্রি বুক। সো ওয়ার্ড চয়েস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড মাল্টিপল মিনিংস। সো এই যে একটা আলকেমি ওয়ার্ডের ইউজ থেকে আমরা কতগুলো রেফারেন্স পেলাম। আচ্ছা, কনসিডার দ্য ওয়ার্ক ইন আইসোলেশন, disregarding author's intent, author's background, context and anything else outside of the work itself. So এইটা ফর্মালিজমকে আমরা আরও বেশি ভালোভাবে বলবো। আমি যেগুলো বলে ফেলছি সেটা হচ্ছে হিস্টোরিসিজমের আন্ডারে পড়ে, বাট পিওর ফর্মালিজম হবে whenever you know nothing, আপনি অথরের ইন্টেনশন সম্পর্কে কিছুই জানেন না, বাট ইউ আর জাস্ট ফোকাসিং অন দ্য ওয়ার্ড চয়েস অ্যান্ড ইউ আর হ্যাভিং ইউর ওন থিওরি, ওন ক্রিটিসিজম, যে এই ওয়ার্ডটা এখানে ইউজ করে প্রবাবলি দ্য অথর, দ্য পোয়েট ইজ এগেইনস্ট দ্য সায়েন্টিফিক মুভমেন্ট। সো এইরকম একটা জিনিসকে আমরা বলবো ফর্মালিজম। অ্যান্ড দেন আরেকটা জিনিস হচ্ছে ফর্মালিজমের পরে নিউ ক্রিটিসিজম। ফর্মালিজমকে কেউ কেউ বলে নিউ ক্রিটিসিজম। কেন? দ্য ফর্মালিস্ট মুভমেন্ট বিগেন ইন ইংল্যান্ড উইথ দ্য পাবলিকেশন অফ রিচার্ডস প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। American critics as John Crowe Ransom, Robert Penn Warren and Clint Brooks adapted formalism and termed their adaptation as new criticism. প্রথমে ইংল্যান্ডে যখন হলো দ্যাট ওয়াজ ফর্মালিজম, বাট আফটার দ্যাট আমেরিকান ক্রিটিক্স দে টার্মড ইট অ্যাজ নিউ ক্রিটিসিজম। নিউ ক্রিটিসিজমটা কি? ইট ভ্যারিজ ফ্রম ফর্মালিজম ইন দ্যাট নিউ ক্রিটিসিজম ফোকাসেস অন ইমেজ, symbol and meaning. Traditional formalists often attack new critics for the lack of attention to the form of the work. আচ্ছা, ওরা কি করে? নিউ ক্রিটিসিজমের ক্ষেত্রে they pay more focus on
সিম্বলস, ঠিক আছে, এবং মিনিংয়ের উপরে, যে এইটার অর্থটা কি, একদম আক্ষরিক মানেটা কি। কোনো একটা পোয়েট্রি যখন পড়তেছি, ধরেন থিম্যাটিক্যালি আমি একটা জায়গা পড়লাম অ্যাট ফার্স্টে, জন ডানের সানরাইজিংয়ে থিম্যাটিক্যালি পড়ে আমি বুঝলাম ইট ইজ অ্যাবাউট লাভ, দ্য পোয়েম ইজ ডিপেন্ডেন্ট অন দ্য থিম অফ লাভ। অ্যান্ড দেন কী করবো, আমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং অনুযায়ী যাব, অ্যান্ড আই উইল ফাইন্ড আ কানেকশন between the spiritual love and the poetry. That is called new criticism. Seminal works on new criticism include John Currance's The New Criticism and Clint Brooks' The Well-Wrought Urn. Acha. Meaning resides in the text, not in reader, author or word. So, যখন আমরা কোনো কিছুর মিনিং খুঁজতে যাব, it is within the text, only in the text. আর কোনো জায়গায় আমি ফোকাস করব না। যেমন এই পোমটা যদি আমি আপনাদেরকে দিয়ে দেই, জন ডান মুছে দিলাম, সানরাইজিং মুছে দিলাম, সব মুছে দিলাম, শুধুমাত্র ওই টেক্সটে আপনি কানেক্টেড থাকবেন, টেক্সটের বাইরে আর কোনো কিছুর সাথে ইউ ওন্ট বি কানেক্টেড ইউর সেলফ। Text may contain numerous messages but must have a unifying central theme created by the perfect union of all artistic elements. Texts are artistic creation. Close reading is the basis of new critical analysis. The methodology for finding message is clear-cut. The tools are unique to literary analysis. So বলতে চাচ্ছে নিউ ক্রিটিসিজমের ক্ষেত্রে শুধুমাত্র মিনিংটা ইম্পর্টেন্ট, এবং সবগুলা মিনিং, সবগুলা রেফারেন্স একটা দিকে ইন্ডিকেট করবে, একটা সেন্ট্রাল থিমটাই রিফ্লেক্ট করবে। এক্স্যাক্টলি সানরাইজিংয়ে প্রত্যেকটা স্ট্যান্ডায় দেয়ার আর সেভারাল ডেসক্রিপশনস আর গোয়িং অন, এক একটা স্ট্যান্ডায় এক এক রকম করে ডেসক্রিপশন যাচ্ছিল, বাট সবগুলোর মিনিং একটাই ছিল যে লাভ, হি ইজ ইন ডিপলি লাভ উইথ হিজ লাভার। আচ্ছা, এখন আসেন রিডার রেসপন্স ক্রিটিসিজম। এইখানে রিডার ইজ দ্য এসেনশিয়াল পার্ট, অ্যান্ড রিডার as essential to the interpretation of a work. Each reader is unique with different education, experience, moral values, opinion, tastes, etc. Each reader's interaction with a work is unique. আচ্ছা, এখানে কি হচ্ছে, রিডার রেসপন্স ক্রিটিসিজম কোনটাকে বলবো? whenever we are starting a theory, যখন ওই যে বললাম ফেমিনিস্ট থিওরি, যদি আমরা রিডাররা, দ্য ফিমেল রিডার্স আর রিডিং, আমাদের ইন্টারপ্রিটেশন এক্স্যাক্টলি আফটার রিডিং ইট আমাদের রেসপন্স থাকবে যে প্রবাবলি ইন ফেভার অফ দ্যাট থিওরি, এবং আরেকজন যখন দ্য অপোজিট জেন্ডার ইজ রিডিং, সো তার এক্স্যাক্টলি সো এটাকে আমরা বলবো রিডার রেসপন্স ক্রিটিসিজম। Analyzes the features of the text that shape and guide a reader's reading, emphasizes recursive reading, reading for new interpretation. So এটা হচ্ছে আলটিমেটলি কি এনহ্যান্স করে যে উই রিড মোর সো উই গেট মোর ইন্টারপ্রিটেশন। এখন একটা থিওরি আমার যদি 10টা মানুষ পড়ে, তাহলে 10 ধরনের ইন্টারপ্রিটেশন আমরা পাবো। অ্যাজ আ ধরেন আমি একটা থিওরি লিখলাম, আর রাইটার, আমার এক্সপেকটেশন থাকবে 10 people are reading my theory and 10 people are criticizing me, 10 people are interpreting it in a 10 different ways. So 100 জন পড়লে 100টা ইন্টারপ্রিটেশন বের হবে। দ্যাট মিনস অনেক অনেক অ্যানালাইসিস করা যাবে জিনিসগুলোকে নিয়ে। সো দিস ইজ কল্ড রিডার রেসপন্স ক্রিটিসিজম। ওকে, আচ্ছা, ইট হ্যাজ বিন ক্রিটিসাইজড, থিওরিটাকে, রিডার রেসপন্স থিওরিকে কেন ক্রিটিসাইজ করা হয়? As being overly impressionistic and guilty of the affective fallacy, too focused on the emotional effect of the work. Less tactful critics have plainly said that it is not intellectual. These attacks resulted in an adaptation of reader response criticism called reception theory. So এখানে যেটা বলতে চাচ্ছে, যখনই আমি রিডারকে মাথায় রেখে থিওরি ক্রিয়েট করব, আমি একটা কাজও করব, সেটা হচ্ছে আমি আমার রিডারকে হার্ট করে কোনো ট্রুথও লিখতে চাবো না, সো দ্যাট দ্য রিডার গেটস অফেন্ডেড। কারণ রিডার অফেন্ডেড হলে কি হবে? পিপল ওন্ট বাই মাই বুকস, পিপল ওন্ট বাই মাই থিওরি। সো এই জিনিসটা আমার মাথায় চলে আসতেছে অ্যাজ এ রাইটার। বলে না যে অনেক পপুলার রাইটার কেন একটা টাইম পরে ডিমড হয়ে যায়? বিকজ তাদের আর্ট ক্রিয়েটের বদলে তাদের মেইন ফোকাসটা থাকে যে I need audience, I need buyer, I need reader. They become like a more professional writer. শুধুমাত্র রিডারের কথা চিন্তা করেই সে লিখতে থাকে।
অ্যাকচুয়াল ট্রুথটাকে সে কিছুতেই সামনে আনে না। সো রিডার রেসপন্স ক্রিটিসিজমের থিওরির হচ্ছে এটা ক্রিটিসিজম। আচ্ছা, রিডার রেসপন্স। রিডার রেসপন্সটা কি? ওটা বলতে চাচ্ছে টেক্সট হ্যাজ মেনি ইন্টারপ্রিটেশন, টেক্সট অ্যান্ড রিডার ইন্টারাক্ট টু ক্রিয়েট মিনিং, মিনিং আলটিমেটলি রিসাইডস ইন দ্য রিডার্স মাইন্ড অফ দ্য কনসেপচুয়াল মাইন্ড অফ আ কমিউনিটি অফ রিডার্স ক্লাস। ফর এক্সাম্পল, ট্রুথটা রিলেটিভ হয়, আ টেক্সট ট্রুথ ইজ রিলেটিভ, readers may reach the same conclusion about a work but approach the task quite differently. সো যেটা বলতে চাচ্ছে যে টেক্সট অ্যান্ড রিডারের ইন্টারাকশন হয়ে একটা মিনিং ক্রিয়েট হবে, অ্যান্ড আলটিমেটলি ওই যে বললাম কমিউনিটি বেসড রিডার থাকবে আমাদের কিছু, হায়ার ক্লাসের আপার ক্লাসের জন্য এক ধরনের রিডিং, দে উইল জাজ দ্য টেক্সট ইন আ সিমিলার ওয়ে। আবার লোয়ার ক্লাস ধরেন মার্কসিস্ট কিছু থিওরি যদি আমরা পড়ি, যে দুইটা ক্লাস না, বুর্জোয়া অ্যান্ড প্রোলেটারিয়েট, সো ওই দুইটা ক্লাসের মানুষজনের ক্ষেত্রেও থিওরিটার পারসেপশনও ডিফারেন্ট হবে। যেরকম আমার আর আপনাদের ফেমিনিজমের ক্ষেত্রে দুইটা জেন্ডারের মধ্যে ফর অ্যান্ড এগেনস্টে, সো এই কথাটাই বলতে চাচ্ছে। ট্রুথ ইজ রিলেটিভ থাকবে, যে যার সাথে রিলেটেড করতে পারবে, কানেক্ট করতে পারবে, যে আমরা যেমন ফেমিনিস্ট থিওরির সাথে কানেক্ট করতে পারবো, সো উই উইল গো ফর দ্যাট থিওরি, অ্যান্ড অপোজিট জেন্ডার হচ্ছে গো এগেনস্ট দ্য থিওরি। আচ্ছা, রিসেপশন থিওরি, যেহেতু এটাকে বলতে চাচ্ছে এটা রিডার রেসপন্সের থেকে রিসেপশন বেশি, বিকজ পিপল আর রিসিভিং দ্য থিওরি। রিসেপশন থিওরি ইজ অ্যাপ্লাই টু দ্য জেনারেল রিডিং পাবলিক রাদার দেন অ্যান ইন্ডিভিজুয়াল রিডার। যেটা বললাম যে কি, যেহেতু 10 জন পড়লে আমার থিওরি পপুলার অ্যান্ড এনাদার, আমি চিন্তা করবো ব্রডার স্পেকট্রামে 100 জন আমার থিওরি পড়লে আই উইল বি বিকাম মোর পপুলার। সো এই জন্য জেনারেল একটা রিডিং সবাই রাখতে চায়, কাউকে আমি ডিসস্যাটিসফাইড করতে চাচ্ছি না। সো আমার মোটিভ যদি এটা থাকে রাইটিংয়ের, সো আই উড রাইট আ ভেরি জেনারেল রাইটিং, যেটা কিনা সব শ্রেণীর সব ক্লাসের মানুষজন পড়তে পারবে এবং বুঝবে। সো রিসেপশন থিওরি হচ্ছে অ্যাপ্লাই করা হয় জেনারেল রিডিং পাবলিকের জন্য রাদার দেন একটা গ্রুপ অফ পিপলের জন্য। Each generation has different experience, values, issues, etc. Each generation will read and work differently. সো যতই এরকমভাবে করা হোক না কেন, জেনারেলাইজ করেও যদি লেখাও হয় জিনিসটা, বাট প্রতিটা জেনারেশনের চিন্তাভাবনা ডিফারেন্ট হবে। যেমন আমরা যখন পড়ব শেক্সপিয়ার সিস্টার, ভার্জিনিয়া উলফ যখন এটা লিখে, তখন 19th century 20th century দিকে টাইমিং ওয়াজ ভেরি ডিফারেন্ট অ্যান্ড জেনারেশন ওয়াজ অলসো ডিফারেন্ট। এটাকে যেভাবে পারসিভ করা হচ্ছিল, এখন আমরা আবার সেটাকে ডিফারেন্ট ওয়েতে পারসিভ করব। সো ইচ জেনারেশনের পারসেপশন উড বি very different. Okay, এখন আসেন structuralism. Structuralism is a very important term in case of understanding theory and criticism. Structuralism meaning resides in the structure of the language, ঠিক আছে, not in art nor in the reader's mind. Scientific approach to literary analysis, structure of language as a logical science system determines meaning, interprets a text or part of a text by taking its language, study word derivation, sentence syntax. এটা হচ্ছে it is connected to linguistics. Linguistics এর সাথে বেশি connected, because কোনো একটা টেক্সটের অ্যানালিসিস we will go through the linguistic theory. ল্যাঙ্গুয়েজের যে থিওরিগুলো আছে ওগুলো অ্যাপ্লাই করে whenever we are interpreting a text, that is called structure. It is only dependent upon the structure of the language. ঠিক আছে, এটাকে আমরা বলবো স্ট্রাকচারালিজম। এখানে অনেকগুলো থিওরি আছে, যেমন সোসিওস সাইন থিওরি আছে একটা, সিগনিফায়ার, সিগনিফাইড অ্যান্ড সাইন, এটা পড়েন নাই আপনারা না? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এটা লিঙ্গুইস্টিকে পড়বেন, সাইন, সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড, এই থিওরিটা আমি নেক্সট দিন পড়াবো না। এটাকে বলা হচ্ছে আপনার স্ট্রাকচারালিজম। মেইনলি ইট ইজ ডিপেন্ডিং আপন দ্য ল্যাঙ্গুয়েজ,
সিনট্যাক্স, আপনি দেখবেন সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম, ল্যাঙ্গুয়েজটা কীরকম, অ্যান্ড এইটার ইন্টারপ্রিটেশন যখন আমরা বের করছি সেটাকে আমরা বলবো স্ট্রাকচারালিজম। বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজম analyzes an author's life in regard to their work can enhance the understanding of a work. Biographical criticism হচ্ছে whenever we criticize a author's writing depending upon his or her biography. যেমন ভার্জিনিয়া উলফের ওই শেক্সপিয়ার সিস্টার যখন আমরা পড়ব তখন আমি অনেকখানি ডিসকাস করব দ্য লাইফ অ্যাবাউট ভার্জিনিয়া উলফ অ্যাজ আ ফিমেল রাইটার। ওই টাইমে হোয়াট এভার প্রবলেম শি ইজ ফেসিং অ্যাজ আ ফিমেল রাইটার অ্যান্ড আদার ফিমেল রাইটার্স অ্যাজ ওয়েল। সো এইরকমভাবে যখন বায়োগ্রাফিক্যালি ক্রিটিসাইজ করা হয় সেটাকে আমরা বলছি বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজম। এখন আসেন সোশিওলজিক্যাল ক্রিটিসিজম। Sociological criticism কি? It maintains that the literary work cannot be separate from the social context in which it was created. In general, sociological criticism examines one of these two aspects: condition of production, such as schools, magazines, publishers, and fashions; the applicability of a given work, fiction especially, in studying the dynamics of a given society. So, যখন একটা থিওরিকে আমরা অ্যাপ্লাই করি ইন কেস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য সোসাইটি, এইটাকে আমরা বলবো সোশিওলজিক্যাল ক্রিটিসিজম। ওকে, যেমন ধরেন গ্রেট এক্সপেকটেশন পড়েছেন চার্লস ডিকেন্সের? আচ্ছা, তারপরে আরও কিছু আছে, দ্য হেয়ারি এইট নামে একটা ড্রামা আছে, এটা আমেরিকান ড্রামা। এটা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের একদম ফার্স্টের দিকেকার ড্রামা। সো দ্য স্টোরি অলসো রিভলভস অ্যারাউন্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড দ্য লেবার লাইফ অ্যান্ড হাউ ইট গোজ অন ইন দ্য লোয়ার ক্লাস। সো এই জিনিসগুলোকে হচ্ছে আলটিমেটলি ফোকাসে আনা হয়। এই যে এই ব্যাপারগুলো সোশিওলজিক্যাল কনটেক্সটে, ইফ ইউ রাইট আ বুক and then you criticize also, you adapt a theory to understand the society, then আমরা এটাকে বলবো sociological criticism. আচ্ছা, sociological criticism is so broad that it can be subdivided in many different categories. Two dominant theories we'll study are feminist criticism and Marxist criticism. It goes under sociological criticism. Okay, Marxist criticism and feminist criticism. Okay, so Marxist criticism কি? সেদিন বললাম কার্ল মার্কস, সোশিওলজিস্ট কার্ল মার্কস। আচ্ছা, মার্কসিস্ট যাচ্ছি। Feminist criticism আসি। Feminist criticism grew out of the women's movement that followed World War II. আফটার ওয়ার্ল্ড ওয়ারে কী হয়, যেহেতু এর আগ পর্যন্ত হচ্ছে উইমেনদের রাইটস নিয়ে, উইমেন রাইটস ওয়ার মোর মার্জিনালাইজড, সো ওই টাইমে কথা আর হয় না। বাট ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার দেয়ার ওয়াজ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ফিমেল, অ্যান্ড দেন আফটার দ্য কন্ট্রিবিউশন ইট কামস ইন টু ইনসাইড দ্যাট ওকে the female are contributing in our society and now they are talking about the rights and everything. So যখন একটা কিছু নিয়ে আমি কথা বলছি, that means we are also criticizing that point, that why the women are marginalized. Voting system ও তো শুরু হয় মনে হয় 1930-তে, the first female voting system has started. Feminist critics analyze the role of gender in works of literature. Leading critic Ellen Sholter describes two purposes of feminist criticism. Feminist critique, the analysis of works by male authors, especially in the depiction of women's writing, or gynocriticism, the study of women's writing. So feminist criticism হচ্ছে দুই রকমের হবে, whenever a male author is depicting a women character probably. যেমন যদি আমি বলি feminist criticism, I am doing a feminist criticism on the text of Rabindranath Tagore, how Rabindranath portrays the female members in his novels or short stories, তখন এটা হবে feminist critic. আর gynocritic হবে if I do the study of the exactly women's writing, যেমন ভার্জিনিয়া উলফ রাইটিং নিয়ে যদি আমি কাজ করি, or জেইন অস্টেন, so it would be gynocriticism. feministই বলি আমরা।
আচ্ছা, feminist critics have been responsible for recovering neglected works by women authors through the ages and creating a canon of women's writing. So feminist criticsরা কি করে, they are looking for the work of the women, through them হচ্ছে এই কাজগুলা আরো সামনে আসে। যেমন a case in point is Kate Chopin. She was fairly widely published in the 1890s, but her work was largely neglected by literary critics until the 1960s when Chopin was rediscovered by feminist critics. Kate Chopin-এর short story পড়েছি? Maybe like very familiar. The Story of an Hour. এটা আজকে গিয়ে পড়েন একটু, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটসও লাগবে না, বাট এটা খুবই মজার, খুবই ইন্টারেস্টিং। সো স্টোরি অফ অ্যান আওয়ার হচ্ছে কেট চপিনের লেখা একটা ফেমিনিস্ট শর্ট স্টোরি। সো 1890-তে তার কাজ, এটা স্টোরি অফ অ্যান আওয়ার অলসো গেটস পাবলিশড ইন 1894। Exactly, it took so much time to be rediscovered. 1960-তে গিয়ে এটা রিডিসকভার্ড করা হয়। তার মানে ইট কুড বি আ পসিবিলিটি যে প্রবাবলি এরকম অনেকের রাইটিংয়ে আছে, উই ডোন্ট নো অ্যাবাউট, স্পেশালি দ্য ফিমেল রাইটার্স, বিকজ ওই টাইমে কি হতো, অনেক তখন যে ওদের লিটারারি সোসাইটি ছিল ওইখানে অনেক উইমেন্স দে আর রাইটিং। Expected them to be at home cooking or sewing, being very ladylike. Exactly. But after the World War II, that's when women started wearing pants. Yeah, exactly. Because arekta reason hoy World War there were like death of several men were died in World War. In the war, so women started exactly. And প্রচুর হচ্ছে তো soldiers and প্রচুর হচ্ছে male members were males from the families, like if you're of age they have to participate in war. জার্মানিতেও এটা হয়, আমি যেই শহরটাতে থাকতাম, সো এখানে মানে ম্যাক্সিমামই দেখবেন যে মানে সিনিয়র সিটিজেন্স দে আর ফিমেল অ্যান্ড এভরিথিং বিকজ দে লস্ট দেয়ার মেল অ্যান্ড অনেক সিনিয়র্স অ্যান্ড এভরিথিং। 1945 তো এক্স্যাক্টলি, এবং এটা বলতো যে দিস ইজ মানে এই শহরটা বা বিলটা আপনি হচ্ছে বাই দ্য কন্ট্রিবিউশন অফ দ্য উইমেন। বলাই হয় জার্মানিতে সমস্ত কন্ট্রিবিউশন হচ্ছে উইমেনদের, কারণ আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার এক্স্যাক্টলি আফটার মানে দুইটা ওয়ার্ল্ড ওয়ারের পরে এই উইমেনরাই এটাকে আবার রিকনস্ট্রাকশন অ্যান্ড এভরিথিং হ্যাড বিন ডান বাই দেম। সো জার্মান মানে গার্লস দে আর ভেরি স্ট্রং। Marxist criticism is based on the social and economic theories of Karl Marx and Friedrich Engels. Their beliefs include the following: value is based on labor. The working class will eventually overthrow the capitalist middle class. In the meantime, the middle class exploits the working class. Most institutions, religious, legal, educational and governmental, are corrupted by middle class capitalists. So main যে থিওরিটা সেটা হচ্ছে ভ্যালু হচ্ছে দেওয়া হবে কিসের উপরে, লেবারের উপরে, তুমি শ্রম দাও তুমি টাকা পাবা, এরকম একটা ব্যাপার। দ্য ওয়ার্কিং ক্লাস উইল ইভেনচুয়ালি ওভারথ্রো দ্য ক্যাপিটালিস্ট মিডল ক্লাস, বলতে চাচ্ছে যে ক্যাপিটালিস্ট মিডল ক্লাসকে ওয়ার্কিং ক্লাস ওভারথ্রো করবে। এই যে ধরেন যে তরমুজ এবার আমাদের অনেক বেশি আউটগ্রো করলো ওয়াটারমেলনস, সো কিন্তু কি হচ্ছে আমরা ঠিকই ওভার প্রাইস দিয়ে ওয়াটারমেলন পাচ্ছি, বাট আলটিমেটলি ওরা প্রাইসটা পাচ্ছে না, দ্য ফার্মার্স, এবং প্রচুর পরিমাণে ওয়াটারমেলনস ওরা ডেস্ট্রয় করে ফেলছে বিকজ অনলি 5 টাকা দিয়ে এত বড় বড় 2 কেজি 2.5 কেজি 3 কেজির ওয়াটারমেলন, বলতে চাচ্ছে যে দাম মাত্র 5 টাকা। সো কিছুই হচ্ছে না, বাট কে মাঝখান দিয়ে সবচেয়ে বেশি প্রফিটেবল? আমরাও তো অনেক দাম নিয়ে কিনতেছি। এক্স্যাক্টলি, দ্য স্মল বিজনেসম্যান অ্যান্ড অলসো দ্য লার্জ বিজনেসম্যান, এই গ্রুপটাই একমাত্র দে আর টেকিং দ্য ক্রেডিট অ্যান্ড প্রফিট। সো এই জায়গাটাই হচ্ছে কার্ল মার্কসের ভীষণ রকমের প্রবলেম, দ্যাট আ সোসাইটি ক্যান নট রান লাইক দ্যাট ওয়ে। ফার্মারের কে তার পরিমাণে প্রফিট অবশ্যই দেয়া হবে, প্রফিট তো আমরা তো ঠিকই পে করতেছি, বাট এই প্রফিটটার কোনোভাবেই দে আর নট আ পার্ট অফ ইট।
এই যে ইন দ্য মিন টাইম দ্য মিডল ক্লাস এক্সপ্লয়েটস দ্য ওয়ার্কিং ক্লাস, ঠিক আছে হিসাবটা। Most institution, religious, legal, education and governmental are corrupted by middle class capitalists. So এইগুলা কে একমাত্র কারাপ্ট করে রাখতেছে? যে মিডল ক্লাস ক্যাপিটালিস্ট। Marxist critics apply these economic and social theories to literature by analyzing ideologies that support the elite and place the working class at a disadvantage. আচ্ছা, class conflict. Marxism strongly influenced fiction, particularly American fiction in the 1930s. 1930s এর দিকে যদি আমরা মোস্ট অফ দ্য আমেরিকান নোভেল, ড্রামা এগুলো দেখি, ওখানে দেখা যাবে মার্কসিজম ইজ স্ট্রংলি প্রেজেন্ট দেয়ার। মার্কসিজম ওখানে খুবই ভালোভাবে ইনফ্লুয়েন্স করে এবং ম্যাক্সিমাম ড্রামাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই জিনিসগুলোকে ফোকাস করে লেখা হয়, বিকজ অ্যাট দ্যাট টাইম দেয়ার ইজ অ্যান আউটগ্রোথ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো একটা আউটগ্রোথ চলতে থাকে এবং এই টাইমে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এই লেখাগুলো লেখা হয়। সো ওয়েন এভার উই ক্রিটিক্স আর স্টাডিং উই উইল বি অ্যাপ্লাইং দ্য মার্কসিস্ট থিওরি টু ক্রিটিসাইজ আ ফিকশনাল ওয়ার্ক। New historicism. New historicist critics view literature as part of history and furthermore as an expression of forces on history. হিস্ট্রিসিস্টরা কী করবে? তারা লিটারেচারটা দেখবে হিস্ট্রির পার্ট হিসেবে। ফর এক্সাম্পল আমি যদি বলি রিসেন্টলি কি নোভেল পড়া হয়েছে? আচ্ছা, রবিনসন ক্রুসো যদি ধরি, কোন সেঞ্চুরির? 17। সো ওইটার সাথে কি কানেক্টেড যে রবিনসন ক্রুসো কেন লেখা হচ্ছে? প্রবাবলি দেয়ার ইজ আ কানেকশন বিটুইন হিস্ট্রি, বিকজ ওই টাইমে দ্য কলোনিয়ালিজম হ্যাজ জাস্ট স্টার্টেড এবং এই জন্য একটা ফ্লেভার আমরা পাচ্ছি দ্য কলোনিয়ালিজম অ্যান্ড এভরিথিং। সো কনটেক্সট ইজ টেকিং আস ব্যাক টু হিস্ট্রি। এক্স্যাক্টলি। New historicism compares literature to a dynamic circle. The work tells us something about the surrounding ideology, kiki, slavery, rights of women, etc. Study of the ideology tells us something about the work. So ওই টাইমে ওই যে বললাম ওই টাইমে কী কী ঘটতেছে, কী কী আইডিওলজি নিয়ে দে আর ডিলিং উইথ, বললাম 17th সেঞ্চুরিতে colonialism was there and then we are connecting it to Robinson Crusoe. আচ্ছা, নিউ হিস্ট্রিসিজম টেক্স টু ফর্মস, এটা তো পড়লাম মনে হয় না। Analysis of the work in the context in which it was created, analysis of the work in the context in which it was critically evaluated. হিস্ট্রিসিজম পড়ার সময় আমরা দুটো টাইমের ব্যাপারে খেয়াল রাখবো, একটা হচ্ছে কখন পড়ছি এবং অ্যাট দ্য সেম টাইম কখন এটা লেখা হয়েছিল। এই দুইটা টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? New historicists assert the literature does not exist outside time and place and cannot be interpreted without reference to the era in which it was written. That's true. Historicists বলতে চায় যে কোনো লিটারেচারই পড়া যাবে না unless you know about that era. এরাটা কি সেটা জানতে হবে। যেমন মানে আমি কোনো টেক্সট শুরু করার আগেই প্রথমেই হিস্ট্রি পড়াই, so you can get a connection because there must be a connection. শুধু শুধু এটা লেখা হয়নি, যে কোনো কিছু পড়াই, যেমন এলিজাবেথান জেকবিয়ানেও হিস্ট্রির কানেকশনটা আমি পড়াই যে কেন কিং জেকব আসে অ্যান্ড ওয়াই দ্য ফিমেল মেম্বার্স হ্যাভ বিন পোর্ট্রেড লাইক দ্যাট ওয়ে উইথ আ স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল ইনফ্লুয়েন্স অ্যান্ড এভরিথিং। সো এইখানেও তাই বলতে চাচ্ছে। আচ্ছা, readers are influenced by their culture. No objective reading of a work is possible. Readersরা they are influenced by the culture, so কোনো objective reading of a work is no objective reading of a work is possible. হ্যাঁ, objective reading of a workটা পসিবল না, কারণ কালচারাল দিয়ে তো এফেক্টেড হবে, so it gets changed and everything. Critics should consider how their own culture affects their interpretation of the historical influence on a work. যেটা বললাম যে কন্টেম্পোরারি টাইমও চিন্তা করতে হবে and you have to think about the time back. ধরেন কোনো একটা ক্যারেক্টার, রবীন্দ্রনাথ ঠাকুর এরকম অনেকগুলো ক্যারেক্টারই দেখবেন যে যেমন আমার পার্সোনালি মনে হয় যে এরকম মুভ নিল কেন, why they become so much dominated, suppressed.
সো কিছু কিছু ফিমেল ক্যারেক্টার আই ডোন্ট লাইক দেম অ্যাট অল। সো এইরকম একটা জায়গায়, বাট আমার অবশ্য তাদের কথাও চিন্তা করতে হবে, ব্যাক অ্যাট দ্যাট টাইম হোয়াট ক্যান বি ডান, এটা ছাড়া আর তো কিছু করার ছিল না তাদের হাতে। সো এইরকমভাবে এটাই বলতে চাচ্ছে যে think about your time and that time as well when the work was created. Acha. Literature is one among many socially constructed texts. If there is a difference is the intentional use of imagination to convey ideas. So বলতে চাচ্ছে sometimes হিস্ট্রিটাকে একদমই মানে ডিরেক্ট ওয়েতেও পোর্ট্রে করা হয় না, এরকম অনেক মুভিও আছে না, দেখাতে চাচ্ছে অনেক কিছু। যেমন আমার একটা মুভি নিয়ে থিসিস আমি লিখেছিলাম জ্যাঙ্গো আনচেইনড। সো আমি ওখানে লিখি যে অ্যাট দ্যাট টাইম অল দোজ থিংস প্রবাবলি হ্যাপেন। তখন আমার সুপারভাইজার বলে যে ইউর ওয়ার্ড ইজ নট কারেক্ট, ওই টাইমে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, দিস ইজ আ মেয়ার ইমাজিনেশন অফ দ্য স্লেভারি। ওটা হচ্ছে ইটস অ্যাবাউট আ ব্ল্যাক ম্যান, a black slave, and he becomes the hero and everything. So এরকম টাইমে মেবি এত পরিমাণেও সে বলতে চাচ্ছিল যে probably the torture is not correct, যেভাবে দেখানো হয়েছে স্লেভারি অ্যান্ড এভরিথিং, এটা শুধুমাত্র ভিজুয়ালাইজেশন ইমাজিনেশন থেকেও করা হয়েছে। সো এক্স্যাক্টলি একটা কানেকশন ড্র করা হবে দ্য রিয়েল অ্যাকচুয়াল ফর্ম অ্যান্ড দ্য ইমাজিনেশনের, এটাও ট্রু না, ঠিক আছে? There might be a flavor of the actual form, but it's not the actual always. History is every bit as subjective as intentionally imaginative text. বলতেছে যে সাবজেক্ট টু সাবজেক্ট এটা ভ্যারি করবে। হিস্ট্রি তো হিস্ট্রি বলা হয় কেন জানেন? হিস্ট্রি নেইমিংটা কি অ্যাকচুয়ালি কেন? বিকজ ইট ইজ সেইড এখানে একটা কোয়েশ্চেন, এখানেই হচ্ছে এই যে ইউ কুড বি আ ফেমিনিস্ট ক্রিটিক বিকজ এইটাই হচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে কাহিনী যে কেন এটাকে হিস্ট্রি বলা হলো, কেন এখানে হার স্টোরি না। হিজ স্টোরি, অন্য কারো গল্প, তার মানে অন্য কেউ মিথ্যাও বলতে পারে, উই ডোন্ট নো। It's always the man is portrayed always when Exactly, the center and everything. That's always been this key question, why not write a person made it rather than specify his or her. Yeah. Exactly. Purpose of analyzing literature to locate hidden social messages, especially those that promote oppression. Texts have no final interpretation. Language though socially constructed is stable enough to be useful. Acha. Find a small intriguing or odd piece of the text and interpret it by comparing it to contemporary science system, magazines, newspapers, fairs, laws. Try to locate uses and abuses of power. So কি হয় যখন হিস্ট্রি ক্রিটিসিজম আমরা করব তখন আমাদের ওই কন্টেম্পোরারি টাইমে কোনো ম্যাগাজিন কাটিং অথবা নিউজ পেপারেও একই ইনসিডেন্টের ডেসক্রিপশন আছে কিনা সেটা দেখতে হবে। একটা হচ্ছে সুভাষচন্দ্র বোস পলিটিক্যাল লিডার চিনেন? আচ্ছা, সো সুভাষচন্দ্র বোস ওয়াজ অ্যান ইন্ডিয়ান লিডার অ্যান্ড তার ডেথ নিয়ে নানান ধরনের রিউমার আছে, বলা হয়ে থাকে হি ডাইড ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু, এবং ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় ইন্ডিয়া তো হচ্ছে ইন ফেভার অফ ইংল্যান্ডের কলোনি ছিলাম না আমরা, সো দ্যাটস ওয়াই ইংল্যান্ডের হয়ে যুদ্ধ করছে কার এগেনস্টে? জার্মানির এগেনস্টে। সো এই টাইমে সুভাষচন্দ্র বোস ওয়াজ আ পলিটিক্যাল লিডার অ্যান্ড হি থট অফ জয়নিং হিটলার। সো হি টেক আ ট্রুপ, একটা ট্রুপ রিয়েল, হি টুক আ ট্রুপ অফ এয়ারফোর্স, একটা এয়ারফোর্সের ট্রুপ নিয়ে সে বলা হয়ে থাকে হি ওয়াজ প্ল্যানিং টু ফ্লাই টু জার্মানি, এবং এই টাইমে বলা হয় যে তার এয়ারপ্লেনটা হচ্ছে বোমবার্ডেড হয়, বার্স্ট আউট হয়ে কোন একটা লোকেশনে পাওয়া যায়, বাট তার কর্পস বডিটা পাওয়া যায় না। অনেকে বলে যে প্রবাবলি হি ওয়াজ নট ডেড, অনেকে বলে প্রবাবলি হি হ্যাড বিন ক্যাপচার্ড বাই দ্য জার্মানস, এবং এখনও মানে সাবমেরিনে তাকে রাখা হয়েছে আজীবন। নানান ধরনের রিউমার অ্যান্ড থিওরি কাজ করে তার ডেথ নিয়ে অ্যান্ড এভরিথিং নিয়ে। সো দিস ইজ এগেইন আ ভেরি অ্যাডভান্সড রিসার্চ অন হিম ইন দ্য ফিল্ড অফ হিস্ট্রি। এখনও পর্যন্ত হিস্ট্রি স্টুডেন্ট
দে গেট টু স্টাডি অ্যাবাউট সুভাষ চন্দ্র বোস অ্যান্ড হিজ ডেথ। একটা মুভি আছে গুমনামি বাবা, দেখতে পারেন, গুমনামি শুধু বাংলা, হ্যাঁ কলকাতা বাংলার। সো ইট অলসো মানে এইটা পুরো স্টোরিটাই আসে ওখানে। সো বিভিন্ন ডকুমেন্টারিও আছে অ্যাবাউট দ্য মিস্ট্রি অফ সুভাষচন্দ্র বোস অ্যান্ড এভরিথিং। সো এইরকম কিছু ব্যাপার, যেমন ধরেন কোনো একটা কিছু যদি অড লাগে, ওই টাইমের ম্যাগাজিনে, ওই টাইমের নিউজ পেপারে কী বলা হচ্ছে অ্যান্ড এভরিথিং, এইগুলাও ইম্পর্ট্যান্ট। Psychoanalytic criticism analyzes literature to reveal insights about the way the human mind works. Human mind কিভাবে কাজ করে সেইটা নিয়ে যখন whenever we are dealing with, that means psychoanalysis সেটাকে বলতেছি, বাট ওটার criticism যখন আমরা করব, then we are calling it psychoanalytic criticism. Is based on the work of Sigmund Freud and his disciples. So Sigmund Freud এর উপরে dependent. Sigmund Freud ছিল the father of psychoanalysis, okay, and works well as method of analyzing characters, actions and motivation. Sometimes এরকম প্রায়ই দেখবেন, because Hamlet is a very complex character in Shakespeare drama. So Hamletকে প্রায় বলা হয় যে psychoanalytic analysis of Hamlet, এটা খুবই কমন একটা থিসিস, Hamletের psychoanalysis, because Hamlet is very complex. Some people say that probably Hamlet has Oedipal complex. Oedipal complexটা হচ্ছে he has been attracted towards his own mother, একটা চাইল্ড ইনস্টিংক্ট থেকে, যে the male son son would be attracted to his mother and the female daughter, মানে ডটার হবে attracted towards father, এবং এটা বলা হয় যে এটা একটা ইনস্টিংচুয়াল, ছোটোবেলা থেকেই এটা হচ্ছে ইনস্টিংক্ট। এটাকে বলা হয় ইডিপাল কমপ্লেক্স, কিং ইডিপাস থেকে ইডিপাল কমপ্লেক্স, বিকজ কিং ইডিপাস ওয়াজ হেমলেট, বলা হয় জেনুইন অ্যাট্রাকশন, বাট সিগমন্ড ফ্রয়েড বলতে চায় যে দিস ইজ সামথিং স্পেশাল কাইন্ড অফ অ্যাট্রাকশন। এক্স্যাক্টলি, হ্যাঁ, কিন্তু সিগমন্ড ফ্রয়েড এটাকে আরও অনেক ডিপে নেয়। সো যেমন হেমলেটের স্টোরিটাই বলা হয় যে ওয়াই হেমলেট ইজ জেলাস অফ হিজ মাদার্স অ্যাফেয়ার উইথ আঙ্কেল অ্যান্ড এভরিথিং। সো এই ব্যাপারগুলা basic Freudian concept, all actions are influenced by the unconscious and human beings must repress many of their desires to peacefully live peacefully with others. Repressed desires often surface in the unconscious motivating action. So বলতেছে কি মেইন ফ্রয়েডিয়ান কনসেপ্ট হচ্ছে আনকনশিয়াস অ্যান্ড সাবকনশিয়াস আর কনশিয়াস মাইন্ড নিয়ে তার থিওরিগুলা। সো বলতে চাচ্ছে যে সব কিছুই ইনফ্লুয়েন্স বাই হয় কি আনকনশিয়াসনেস থেকে। যেমন কোনো একটা জিনিসকে আপনি আনকনশিয়াস মাইন্ডে আপনি আপনার ডিজায়ারকে চেপে রাখেন, সো ইউ ক্যান লিভ পিসফুলি। এখন চাইলেই তো ক্লাস করতে ইচ্ছা করতেছে না, বাট এগেইন ইউ আর সাপ্রেসিং যে আমি যাব না, আমি আজকে ক্লাস করব। সো এইটা হচ্ছে ফ্রয়েড বলতে চাচ্ছে হিউম্যান বিংস আর লাইক দ্যাট ওয়ে, আপনি সাপ্রেস করতেছেন বিকজ ইন দ্য লং রানে এটা আপনাকে ভালো একটা কিছু রেজাল্ট দিবে। সো ইউ আর সাপ্রেসিং ইউর মাইন্ড, বাট অ্যাট দ্য সেম টাইম এই সাপ্রেশন যদি টু লং হয় দেন ইট ক্যান এগেইন কাম ব্যাক ফ্রম দ্য আনকনশিয়াস, এবং তারপরে মনে হলো যে দ্যাট ইরেগুলার আমি হবই, কী যায় আসে। সো সাপ্রেশন টু লংও করা যাচ্ছে না, এই ব্যাপারগুলো নিয়ে যে ওয়াই ডাজ ইট ওয়ার্ক লাইক দ্যাট এরকম। দ্য মাইন্ড হ্যাজ 3 মেজর এরিয়াস অফ অ্যাক্টিভিটি। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট ফ্রয়েডের কনসেপ্টের সাথে আমরা একটু এটা পড়ি বিকজ এটা ফান। ইড, ইগো আর হচ্ছে সুপার ইগো, এই 3টা টার্ম ইম্পর্টেন্ট ফ্রয়েডের কনসেপ্টের সাথে। ইড মানে হচ্ছে আপনার আইডেন্টিটি, দ্য প্রেজেন্ট। তারপরে সুপার ইগো হচ্ছে দ্যাট ইজ এই যে আপনি এখানে বসে আছেন, ধর ইড হচ্ছে রাইট নাও ইউ আর আ রেগুলার স্টুডেন্ট অ্যান্ড ইউ উইল বি অ্যাটেন্ডিং ক্লাসেস রেগুলারলি, এটা গেল আপনার ইড। সুপার ইগো বলতে চাচ্ছে কি দরকার, ফাতেমা চলে যাও, দ্যাট ইজ চন্টিং ইউ টু গো আউটসাইড অ্যান্ড এভরিথিং। অ্যান্ড হু ইজ ব্যালেন্সিং ইউ টু সিট ইন দ্য ক্লাসরুম? ইগো। আপনার মনে হচ্ছে না আমি একদিন দুদিন তো ক্লাস করবই,
পরেরটা পরেও একটু দেখা যাবে। নাও I want to balance my fun life and my study life. So this is called ego. Id, area in the unconscious that work for gratification through the pleasure principle. Superego, an internal sensor being is social pressure to bear on the id. তারপরে হচ্ছে ego, area in the consciousness that mediates among demands of social pressure, the id and the superego. So ইগোটা হচ্ছে ব্যালেন্স দুইটার মধ্যে, ঠিক আছে? Archetypal approach, largely attributed to Carl Jung, a disciple of Sigmund Freud. Archetype, a model or pattern from which all other things of a similar nature are made. Archetype মানে তো হচ্ছে যে আপনার যেটা থেকে বলি না যে একটা ওয়ার্কের প্যাটার্নে আরেকটা ওয়ার্ক, যেমন আমি যদি বলি সুপার হিরো আর্কিটাইপাল, তার মানে সামওয়ান ইজ নট সুপার হিরো বাট লাইক সুপার হিরো। So he is like he is a disciple of Sigmund Freud. হ্যাঁ, তার থিওরিগুলো ওরকমই বাট কানেক্টেড বাট সিমিলার ওয়ার্কের, অ্যান্ড এটাকে আমরা বলতে চাচ্ছি আর্কিটাইপাল। প্যাটার্ন ইজ দ্য সেম, সিমিলার নেচার বাট আলটিমেটলি সিমিলার ওই ওয়ার্কটাই না। সে কাজ করলো কি কি, কালেকটিভ আনকনশিয়াস, দেয়ার আর সার্টেন বেসিক অ্যান্ড সেন্ট্রাল ইমেজেস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস দ্যাট আর ইনহেরেন্ট ইন দ্য হিউম্যান সাইকে, analyzes what in a work evokes a similar response in people regardless of culture, concerned with enduring patterns and how they are reflected in literature. সো কি হচ্ছে, যেমন ধরেন হেমলেটের কথা আমি বললাম, হেমলেট ডিল করলো আমার ধরেন হেমলেটের যদি ওই যে ইডিপাল কমপ্লেক্সটা নিয়ে আমি কাজ করি, নাও হি ইজ এগেইন ট্রাইং টু ফাইন্ড ইট ইন ডিফারেন্ট কালচার, যে কেন এরকম হচ্ছে। সো হেমলেটকে সে একটা আদর্শ ধরে হেমলেটের মতো আরও কেস স্টাডি করলো এবং হেমলেটের মতো আরও কিছু ক্যারেক্টার খুঁজে বের করে ইজ টকিং ইন ফেভার অফ হেমলেট, দ্যাট দিস টাইপ অফ ক্যারেক্টার্স এক্সিস্ট, দ্যাট মাচ দ্যাট ইজ ট্রু। এটাকে বলা হচ্ছে আর্কিটাইপাল। কমন থিমস, স্টোরিজ অফ কোয়েস্ট অ্যান্ড ইনিশিয়েশন, descents into the underworld, ascents into heaven, search for father or mother, fall from innocence. সো থিম্যাটিক্যাল এগুলো আমরা দেখলাম যে এগুলাকে আমরা বলবো আর্কিটাইপস। আচ্ছা, ক্যারেক্টার্স কি, যেমন স্কেপগোট, হিরো অর ভিলেন, আউটক্যাস্ট, টেম্পট্রেস, মাদার, ফাদার, মেন্টর, এদেরকে নিয়ে আমরা ডিল করি যখন, তখন আমরা বলি তাকে আর্কিটাইপ ক্যারেক্টার। ওই যে বললাম যে সুপার হিরো আর্কিটাইপ, যদি আমি একটা সুপার হিরোর সাথে একটা নর্মাল মানুষকে কম্প্যারিজন করে তার একটা কেস স্টাডি করা শুরু করি, যেমন কেউ একজন আমার মনে হলো যে ধরেন ব্ল্যাক সুপার হিরো, হ্যাঁ ওই যে ব্ল্যাক প্যান্থারের যে হিরোটা, তার সাথে কম্পেয়ার করে আমি কোনো একটা ব্ল্যাক ম্যানের মুভমেন্টটাকেও সিমিলার ওয়েতে যদি মিলাই, দেন ইট উড বি দ্য সুপার হিরোজ আর্কিটাইপাল। এক্স্যাক্টলি, ঠিক আছে। I think so.